तव कथामृतं तप्तजीवनं कविरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति भूरिदा जनाः। নমস্কার, আমাদের আজকের অনুষ্ঠান অমৃত সমান। এই অনুষ্ঠানে আমরা প্রথমে শ্রীরামকৃষ্ণের প্রিয় সঙ্গীত কমলাকান্তের একটা গান শুনব। কখন কি রঙে থাকো মা, কখন কি রঙে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী কালী, সুধা তরঙ্গিনী আমার শ্যামা, সুধা তরঙ্গিনী। কখন কি রঙে থাকো মা, কখন কি রঙে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী আমার কালী, সুধা তরঙ্গিনী। তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী আমার কালী, সুধা তরঙ্গিনী। লম্পে ঝম্পে কম্পে ধরা ওষি ধরা করালিনী, লম্পে ঝম্পে কম্পে ধরা ওষি ধরা করালিনী। তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্কর কাল কামিনী, ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্কর কাল কামিনী, শ্যামা সুধা তরঙ্গিনী আমার কালী, সুধা তরঙ্গিনী। সাধকের বাঞ্ছা পূর্ণ করুণা না রূপ ধারিণী, সাধকের বাঞ্ছা পূর্ণ করুণা না রূপ ধারিণী। প্রভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, প্রভু কমলের কমলে নাচমা, কমলের কমলে নাচমা, কমলের কমলে নাচমা, কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, প্রভু কমলের কমলে নাচমা পূর্ণ ব্রহ্ম সনাতনী, শ্যামা সুধা তরঙ্গিনী আমার কালী, সুধা তরঙ্গিনী। কখন কি রঙে থাকো মা, কখন কি রঙে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী আমার কালী, সুধা তরঙ্গিনী আমার শ্যামা, সুধা তরঙ্গিনী। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়েছি তিনি শ্রী শ্রী শারদামঠ দক্ষিণেশ্বরের সন্ন্যাসিনী প্রব্রাজিকা অখিলাত্মপ্রাণা মাতাজি। আমরা আজকে আলোচনা করব কথামৃতে ডক্টর মহেন্দ্রলাল সরকার সম্বন্ধে কি লেখা আছে। তিনি শ্রীরামকৃষ্ণের একদম শেষ অসুখের সময়
তিনি তাকে চিকিৎসা করেছিলেন। এবং আমরা কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনের শেষ পর্যায়ে চলে যাব। মাতাজি, আপনি আমাদেরকে একটু জানাবেন। নমস্কার পূর্বাদি। প্রথমেই আমি ডাক্তার সরকারের ব্যক্তি পরিচিতি একটু বলে নিচ্ছি। 1833 সালের 2রা নভেম্বর হাওড়া জেলার পাইকপাড়া গ্রামে মহেন্দ্রলালের জন্ম হয়। তার পিতা ছিলেন তারকনাথ সরকার এবং মা অঘোরমণি দেবী। স্বামীর অকাল মৃত্যুর পর অঘোরমণি 2 ছেলেকে নিয়ে কলকাতার নেবুতলা অঞ্চলে ভাইদের অসচ্ছল সংসারে কষ্টে সৃষ্টে দিন যাপন করেন। এরপর আমরা দেখব 8 বছর বয়সে মহেন্দ্রলাল ডেভিড হেয়ার স্কুলে বিনা বেতনে ভর্তি হন। এর কিছুকাল পরে অঘোরমণি দেবীরও মৃত্যু হয় কলেরাতে। এই অনাথ মেধাবী বালক পড়াশোনায় খুবই ভালো ছিলেন। ইনি প্রথম স্থান অধিকার করে জুনিয়র স্কলারশিপ নিয়ে 1859 সালে হিন্দু কলেজে ভর্তি হন। এরপর তিনি মেডিকেল কলেজ থেকে LMS, যা বর্তমানে MBBS এর সমতুল্য, ও MD পরীক্ষায় পাশ করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় MD। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক রূপে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং সমাজে এক প্রথিতযশা অ্যালোপ্যাথ হিসেবে তার পরিচিতি ছিল। এই সময় তিনি হোমিওপ্যাথি চিকিৎসা প্রণালীর প্রতি বিরূপ ধারণা পোষণ করতেন। এরপর আমরা দেখব তার এই ধারণার আমূল পরিবর্তন ঘটেছিল যখন এক বন্ধুর অনুরোধে তিনি ফিলসফি অফ হোমিওপ্যাথি নামে বইটি রিভিউ লিখতে বসেছিলেন। ক্রমে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা প্রণালীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন এবং অ্যালোপ্যাথি চিকিৎসা প্রণালী ত্যাগ করে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন। এরপর আমরা দেখব তিনি ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে ইস্তফা দিয়ে স্বাধীনভাবে জার্নাল অফ মেডিসিন নামে একটি পত্রিকা প্রকাশ করে তাতে হোমিওপ্যাথি সংক্রান্ত নানা প্রবন্ধ লিখতে থাকেন এবং ক্রমে কলকাতার শ্রেষ্ঠ হোমিওপ্যাথ হিসেবে তিনি পরিগণিত হতে থাকেন। সে যুগে কলকাতায় বিজ্ঞান চর্চা শুধু কিছু ইউরোপিয়ানদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং মুষ্টিমেয় ভারতীয় তার সুযোগ পেতেন। মহেন্দ্রলাল বুঝেছিলেন যে দেশের উন্নতির জন্য, স্বাবলম্বীভাবে বিজ্ঞান চর্চার জন্য একটি জাতীয় বিজ্ঞান সভা স্থাপনের আশু প্রয়োজন। মূলত তারই প্রচেষ্টা এবং কিছু সুধী ব্যক্তির অর্থানুকূল্যে 1876 সালে স্থাপিত হলো ভারতীয় বিজ্ঞান সভা, কিছুকাল পরে যার নাম হয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসের এই সংস্থার নাম চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বহু উপাধির অধিকারী ডাক্তার সরকার একজন স্বনামধন্য চিকিৎসক ও ভারতের বিজ্ঞান চর্চার প্রাণ পুরুষ হিসেবে সে যুগে সমাজের এক মাননীয় ব্যক্তি বলে পরিগণিত হতেন। হেন জড়বিজ্ঞানের পূজারী মুখোমুখি হচ্ছেন অধ্যাত্ম বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণের, তাকে চিকিৎসা করার সুবাদে। এ শুধু বিপরীত প্রকৃতির ব্যক্তিত্বের মিলন নয়, এ যেন প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন, এ যেন ধর্ম ও বিজ্ঞানের মিলন। আমরা দেখব কথামৃতে ঠাকুর এবং ডাক্তারের যে সম্পর্ক তা শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেনি। ঠাকুরের সংস্পর্শে এসে ডাক্তারের মধ্যে যে বিভিন্ন ভাবগুলি লক্ষিত হতো, তার মধ্যে একদিকে যেমন আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের প্রতি প্রীতি, ভালোবাসা, মুগ্ধতা, শ্রদ্ধা, তাকে দরদি বন্ধু জ্ঞান, তার ভক্তদের নিকট আত্মীয় ভাবা, আবার অপরদিকে তেমনি সংশয়, তর্ক, প্রতিবাদ ইত্যাদি। এর কারণ হিসেবে আমরা বলতে পারি দৃঢ় ব্যক্তিত্বপূর্ণ পুরুষ হিসেবে ডাক্তার সরকার বিনা বিচারে ঠাকুরের সব কথাই মেনে নিতে পারতেন না। এবং প্রসঙ্গত আমরা উল্লেখ করতে পারি নরেন্দ্রনাথও স্বয়ং তর্ক করছেন এবং ঠাকুরের অবতারোত্তর সম্পর্কেও তার প্রশ্ন ছিলই, একদম শেষ পর্যন্তই তার সেই সংশয়টা ছিল। যাই হোক, এই অবতার পুরুষের যে অমোঘ সংস্পর্শের ফল তার শেষ জীবনে পরিলক্ষিত হয়েছিল
সে সম্বন্ধে আমরা পরে আলোচনা করব। এখন কথামৃতে যেদিন ঠাকুরের সঙ্গে ডাক্তারের প্রথম দেখা বলে উল্লেখ করা আছে, প্রকৃতপক্ষে তার আগেই কিন্তু তাদের উভয়ের দেখা হয়েছিল। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে থাকতেন তখন গলরোগে আক্রান্ত হয়েছেন, গলরোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তখন ভক্তেরা তাকে নিয়ে ডাক্তারের শাঁখারিটোলার বাড়িতে গিয়েছিলেন 1885 সালে সেপ্টেম্বর মাসের কোনো এক সময়, যখন ঠাকুরকে কলকাতায় তখনও নিয়ে আসা হয়নি, দক্ষিণেশ্বরে থাকাকালীনই। এই সময় ডাক্তার ঠাকুরকে পরীক্ষা করেছিলেন এবং এমনভাবে জিভ চেপে ধরেছিলেন ঠাকুরের কথায় যেন গরুর জিভ চেপে ধরেছে। এরপর আমরা দেখব ঠাকুর যখন শ্যামপুকুর বাটিতে এসে গেছেন 12ই অক্টোবর 1885, ডাক্তার সরকার প্রথম মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরকে দেখতে আসছেন। ঠাকুর তাকে নমস্কার করে অভ্যর্থনা করছেন এবং নিজের বিছানায় বসার জন্য অনুরোধ করছেন, যা তিনি এতদিন পর্যন্ত কোনোদিন কাউকে বলেননি। এটা ছিল অভূতপূর্ব ঘটনায়। যত্ন সহকারে ঠাকুরকে পরীক্ষা করে তিনি ওষুধ ও পথ্যের ব্যবস্থা করে দেন এবং ঠাকুর ও তার ভক্তদের সম্পর্কে বিশদভাবে জেনে তার 16 টাকা ভিজিট, তখনকার দিনে তার ভিজিট ছিল 16 টাকা, সেই 16 টাকা ভিজিট নিতে অস্বীকার করেন এবং বিনা পারিশ্রমিকে ঠাকুরের চিকিৎসার ভার নেন। অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার সরকার শ্রী শ্রী ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও প্রীতি সম্পন্ন হয়ে ওঠেন। প্রায় প্রতিদিনই তিনি ঠাকুরের কাছে আসতেন যতদিন ঠাকুর শ্যামপুকুর বাটিতে ছিলেন। এরপর যখন কাশীপুরে ঠাকুরকে নিয়ে আসা হয় তখন স্বয়ং ঠাকুর এই বলে দুঃখ করছেন যে রোজ তোমার সঙ্গে দেখা হবে না। এতটাই তাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক একটা গড়ে উঠেছিল। আমরা দেখব ঠাকুরের আদেশে গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ মাস্টারমশাই এরা সবাই ডাক্তারের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। নরেন্দ্রনাথের গান শুনে ডাক্তার মুগ্ধ হচ্ছেন এবং একবার ঠাকুরকে দেখতে এলে 3-4 ঘন্টা কিংবা তারও বেশি সময় তিনি কাটিয়ে যেতেন নিজের প্র্যাকটিসের ক্ষতি করে। নরেন্দ্রনাথকে তিনি এত ভালোবাসতেন যে তিনি নরেন্দ্রনাথকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাইয়েছিলেন এবং বলতেন, এর মতো রত্ন ধর্মলাভ করতে এসেছে দেখে আমি খুবই আনন্দিত, এ যে বিষয়ে হাত দেবে সেই বিষয়ে উন্নতি করবে। কথামৃতে ডাক্তার সরকারের প্রথম উল্লেখ আমরা পাই 18ই অক্টোবর 1885, বিজয়া দশমীর দিন। সেদিন ডাক্তার তার ছেলে অমৃতকে সঙ্গে নিয়ে এসেছিলেন, যাকে দেখে ঠাকুর খুব খুশি হন এবং পাশের ঘরে ডেকে নিয়ে নিভৃতে নানা ধর্মোপদেশ দেন। এবং কোথাও কোথাও অন্য কোনো বইতে আমরা পেয়েছি যে ঠাকুর বলেছেন যে তোমার জন্যই আমার আশা, এত ভালো উনি বাসছেন ডাক্তারের ছেলেকে। এবং ডাক্তারকে বলছেন তোমার ছেলেটি বেশ, তা হবে না, বোম্বাই আম গাছে কি টোকো আম হয়। ঠাকুরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতার সময় যে কথাগুলো ঠাকুরের ডাক্তারের পছন্দ হচ্ছে, ডাক্তার বলেছেন ঠিক কথা, এ বেশ কথা, এতে আমার আপত্তি নেই ইত্যাদি। কিন্তু যখন জ্ঞান ভক্তি ব্রহ্মতত্ত্ব বা অবতার বিষয়ে আলোচনা হচ্ছে তখন তিনি তীব্র প্রতিবাদ করছেন। তেমন পূর্ণ জ্ঞানের লক্ষণ আলোচনা করে ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞান হলে চুপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ডাক্তার প্রতিবাদ করে বলছেন, পূর্ণ জ্ঞান থাকে কই, তাহলে তুমি কেন পরমহংসগিরি করছো, তুমি চুপ করে থাকো না কেন। কথায় বার্তায় আচরণ অভ্যাসে আপোষহীন দৃষ্টিভঙ্গি ছিল ডাক্তার সরকারের এবং এই দৃষ্টিভঙ্গি এতই সুস্পষ্ট ছিল যে তাকে বহু লোকের কাছে অপ্রিয় করে তুলেছিল। ঠাকুরের প্রতি এই উদ্ধত সংলাপে ভক্তবৃন্দ যেমন ক্ষুব্ধ হয়ে ওঠেন, কিন্তু ঠাকুর অদোষদর্শী, তিনি ডাক্তারের দোষ দেখছেন না, এই কথার তিনি কিছু মনে করছেন না। ডাক্তারের গুণের দিকে মুখ এক করে বলতেন সবসময়, মন মুখ এক করেই কথাগুলো বলছেন। তাই ঠাকুর বলছেন যে দেখো, জল স্থির থাকলেও জল, তেললে দুললেও জল, আমি যন্ত্র তিনি যন্ত্রী। ডাক্তার পাল্টা প্রশ্ন করছেন, তবে কেন বলো রোগ সারিয়ে দাও। ঠাকুর বলছেন যতক্ষণ আমি ঘট আছে ততক্ষণ এরূপ হচ্ছে। এইরূপ নানা কথার পরে যখন ডাক্তার বিদায় নিচ্ছেন ঠাকুর বলছেন ডাক্তারকে আর বেশি কিছু বলে দিতে হবে না, গাছ কাটার পরে সে ব্যক্তি একটু সরে দাঁড়ায়। আবার অন্য একদিন ঠাকুর ডাক্তারকে একটা গাছ যখন কাটা হয়
তখন কিছুটা কেটে একটু সরে দাঁড়ায়, তখন আপনা আপনি গাছটা মরমর করে পড়ে যায়। তো সেটাই করেছেন ঠাকুর, কেটেছেন একটু, কেটে দিয়ে নিজে দাঁড়িয়ে রয়েছেন, দেখছেন যে কি করে ওই অত বড় বিরাট ব্যক্তিত্ব তার পায়ের তলায় লুটোয় আর কি। এটাই আমরা আস্তে আস্তে দেখব। অন্য একদিন ঠাকুর ডাক্তারকে ধন্যবাদ দিয়ে বলছেন, ধন্যবাদ দিতে উদ্যত হচ্ছেন যে শ্যামপুকুর বাটিতে এসে তুমি এতক্ষণ সময় কাটিয়ে যাও। ডাক্তার তাকে বাধা দিয়ে বলছেন, এতে আমারও স্বার্থ আছে, তোমার সঙ্গে আলাপ করে আমি বিশেষ আনন্দ পাই, তোমার সত্যানুরাগের জন্য আমার তোমাকে এত ভালো লাগে। আবার এর কথাটিও যোগ করে দিচ্ছেন যে তুমি ভেবো না যে আমার সত্যের প্রতি কোনো অনুরাগ নেই, আমি জীবনে যেটিকে সত্য বলে বুঝেছি সেটি প্রতিষ্ঠার জন্যই এত ছোটাছুটি করছি। এই জন্যই হোমিওপ্যাথি চিকিৎসা আরম্ভ, এই জন্যই বিজ্ঞান মন্দিরের নির্মাণ। অর্থাৎ আমরা দেখছি দুই বিপরীত প্রকৃতির ব্যক্তিত্ব একটা অকৃত্রিম ভালোবাসার বন্ধনে আস্তে আস্তে যেন বাধা পড়ছেন। এই প্রসঙ্গে জনৈক ভক্ত বলছেন যে সত্যের কথা হলো না, সেই প্রসঙ্গে বলছেন যে ঠাকুর হচ্ছেন পরাবিদ্যার পূজারী আর ডাক্তার হচ্ছেন অপরাবিদ্যার পূজারী। এই কথা শুনে ডাক্তার তো খুব উত্তেজিত হয়ে পড়ছেন। তিনি বলছেন, বিদ্যার আবার পরা অপরা কি, সত্যের আবার উঁচু নিচু কি? বিজ্ঞান চর্চার দ্বারা আমরা যেসব সত্য প্রত্যক্ষ করি তা থেকে জগতের আদি কারণের বা ঈশ্বরের সম্বন্ধে আমরা বিশেষভাবে বুঝতে পারি। তবে যেসব ব্যক্তি বলে যে তারা অনাদি অনন্ত ঈশ্বরের সব বুঝে ফেলেছে, তারা মিথ্যেবাদী। অর্থাৎ আমরা দেখছি পূর্বাদি এই যে ডাক্তারের ধর্মচেতনা, এও সবটা যেন বিজ্ঞান ভিত্তিক, মানে বিজ্ঞানকে ভিত্তি করেই তার ধর্মচেতনার পূরণ হয়েছিল। আর ঠাকুরে তার এই কথায় সমর্থন করে বলছেন, ঠিক বলেছ, ঈশ্বরে যারা ইতি করে তারা হীন বুদ্ধি। শ্রী শ্রী ঠাকুরের সমাধির সময় ডাক্তার নারীর গতি, হৃদস্পন্দন ইত্যাদি পরীক্ষা করে দেখছেন, কারণ তিনি বুঝতে চেষ্টা করছেন যে বৈজ্ঞানিক ভাবে এই যে ভাব অবস্থা, এই যে সমাধি অবস্থা, এটা কি, কারণ এটি তিনি কখনো দেখেননি, এটি সম্পূর্ণ তার কাছে নতুন অভিজ্ঞতা। কখনো সঙ্গীতের আখর দিতে গিয়ে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন, আর কিছু কিছু ভক্তেরও হয়তো ভাব হচ্ছে। ভাব উপশম হলে ঠাকুর ডাক্তারকে জিজ্ঞেস করছেন, এই যে ভাবটা দেখলে তোমার সায়েন্স কি বলে, এইসব কি তোমার ঢং বলে মনে হয়? ডাক্তারের উত্তর, ঢং যদি মনে করতাম তাহলে কি এত আসি? শ্রীরামকৃষ্ণকে যত দেখছেন তত মুগ্ধ হচ্ছেন ডাক্তার। ঠাকুর ও ভক্তদের সঙ্গে আত্মীয়তা সূত্রে যেন বেঁধে যাচ্ছেন। বৃষ্টি পড়ছে, মাঝরাতে ঘুম থেকে উঠে ঠাকুরের কথা ভাবছেন যে ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ আছে তো, না হলে ঠান্ডা লেগে রোগের প্রকোপ বৃদ্ধি হতে পারে। পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন, ওকে তো বলার জন্যই যে আমাকে চিন্তা করো, তা এমনিই করছে। ডাক্তারের চোখে ঠাকুর ছিলেন চাইল্ড অফ নেচার, অকপট, সরল, সত্যে প্রতিষ্ঠিত, অসাধারণ গুণবিশিষ্ট এক ব্যক্তি বিশেষ। যদিও তিনি সমাধিকে ঢং বলে মনে করতেন না, কিন্তু ভাবতেন ভাব চাপার অক্ষমতা। আর ঠাকুরকে ভক্তেরা যে তাকে দেবতা জ্ঞানে পুজো করেন বা সমাধি অবস্থায় ভক্তদের কোলে যে ঠাকুর পা দিয়ে দেন, এই কোনো কাজই, এইসব ঠাকুরের কাজগুলিকে ডাক্তার কখনোই সমর্থন করছেন না, তার তীব্র সমালোচনা করছেন। কারণ তার একটি মত ছিল যে ঠাকুর অত্যন্ত ভালো মানুষ, খুব সরল মানুষ, ভক্তরা তাকে ভগবান বলে বলে এই ভালো মানুষকে নষ্ট করে দেবে। এই জন্য এই নিয়ে ঠাকুরের সঙ্গে তিনি বহু বচসা করেছেন। আবার অবতারবাদ নিয়েও তিনি একেবারে অবতারবাদ মানতেন না। অনেকবার গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে এই নিয়ে তার বাগবিতণ্ডা হয়েছিল। তিনি মানতে চাইতেন না যে ভগবান মানুষ হয়ে অবতীর্ণ হতে পারেন। তার মত ছিল, ঠাকুর সম্বন্ধে তার মত ছিল, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড ফর হিম। অবতার বলে না মনে করলেও শ্রীরামকৃষ্ণের জন্য ডাক্তার নতুন নতুন বই কিনে পড়াশুনো করছেন, যাতে একটু রোগের আরাম করা যায়। আর অন্য কলে যেতে হবে বলে মনে করিয়ে দিলে তিনি বলছেন, আর ডাক্তারি আর রোগী, যে পরমহংস হয়েছে আমার সব গেল। ডাক্তারের এই অবস্থা লক্ষ্য করে ঠাকুর বলছেন, দেখো তোমার এখানকার উপর টান আছে, তুমি বলেছ আমায় ভালোবাসি। এরপরে আমরা দেখব যে ডাক্তার মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করছেন। তিনি ঠাকুরকে কালীর উপাসক বলে ভাবতেন এবং কালী সম্বন্ধেও তার একটা
অদ্ভুত ধারণা ছিল, তিনি ভাবতেন মা কালী একজন সাঁওতাল রমণী। মাস্টারমশাই সেই ভুল ভেঙে দিয়ে তাকে বলছেন তার কালী আলাদা। বেদ যাকে পরমাত্মা বলে, মুসলমান আল্লাহ, খ্রিস্টান গড বলে, তিনি তাকে কালী বলেন। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। আবার ঠাকুর হয়তো কোনোদিন কথা প্রসঙ্গে বলছেন, শুধু পণ্ডিত কি হবে, বিবেক বৈরাগ্য যদি না থাকে মানুষ কি করবে যদি ঈশ্বরের ইচ্ছা না হয়? ডাক্তার প্রতিবাদ করে বলছেন, যদি সব ঈশ্বরের ইচ্ছা তুমি এত বকছো কেন? ঠাকুর বলছেন, তিনি বলাচ্ছেন তাই বলছি। ঠাকুরের এই উচ্চা অবস্থা বোঝা ডাক্তারের পক্ষে খুবই দুরূহ ছিল। তিনি বুঝতে পারতেন না যে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী জগদম্বার হাতের যন্ত্রস্বরূপ হয়ে সব কাজ করেন, এটি তিনি ধারণা করতে পারতেন না। তাই ঠাকুরের সঙ্গে প্রায় এই নিয়ে তার তর্ক বিতর্ক হতো। শক্তিকে তিনি মানতেন না, অবতার তত্ত্বকে যেমন মানতেন না, শক্তি সম্বন্ধেও তার একটা ছিল, জন্য বলতেন সাঁওতাল রমণী। এটা অনেকেরই ছিল তখনকার দিনের যুগপুরুষদের। তো এর মধ্যে মহেন্দ্রলাল সরকারও তাই। তো অনেকেরই সেই ভুলটা হয়তো ভাঙেনি, কিন্তু মহেন্দ্রলাল সরকারের ভুলটা একদমই ভেঙেছিল। হ্যাঁ, ঠাকুর ও ডাক্তারের যে মনোগ্রাহী সংলাপ বিশদভাবে কথামৃতের পাতায় লিপিবদ্ধ আছে, বা মাস্টারমশাই বা গিরিশচন্দ্রের সঙ্গে যে তার আলাপচারিতা চলছে, তার বিবরণ কথামৃতের পাঠক মাত্রই জানেন। ঠাকুর একবার ডাক্তারকে জিজ্ঞেস করছেন, এই যে ভাব অবস্থায় যে নেশার মতো, সিদ্ধির নেশার মতো অবস্থা হয়, এর সম্বন্ধে তোমাদের সায়েন্সে কি বলে, তিনি জানতে চাইছেন। আর ডাক্তারও তাকে বোঝানোর চেষ্টা করছেন যে নার্ভ সেন্টারের অ্যাকশন বন্ধ হয়ে যায় ইত্যাদি নানা রকম কথা বলে বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ ডাক্তার দেখুন সবকিছুরই একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজছেন। তাই তিনি ঠাকুরকে অবতার বলে মানতে পারছেন না। আর ঠাকুর বলছেন ও সায়েন্সে যে অবতারের কথা নেই, ও কি করে মানবে? তবুও ঠাকুরের প্রতি শ্রদ্ধাশীল ডাক্তার ঠাকুরের কথা শুনতে এত ভালোবাসতেন, উনি বলতেন যে তোমার গলার ওষুধ, তুমি কারোর সঙ্গে কথা বলো না, শুধু আমি এলে কথা বলো। আবার এও বলতেন, এতদিন পরে দরদি বন্ধু পেলাম। অপরদিকে শ্রীরামকৃষ্ণ ভাবাবস্থায় ডাক্তারকে দেখেছিলেন। সমাধি ভঙ্গের পরে তিনি বললেন, ডাক্তারকে দেখলাম, ওর হবে কিছুদিন পরে। আবার বলতেন, ডাক্তার এখন নেতি নেতি করে অনুলোমে যাচ্ছে, যখন বিলোমে আসবে সব মানবে। ডাক্তার ঠাকুরের সঙ্গে বহুবার তর্ক করেছেন যে সমাধি অবস্থায় তুমি যে লোকের গায়ে, ভক্তদের গায়ে পা দিচ্ছ, এই কাজটি যে ভালো হচ্ছে না, সেই বোধটি কি তোমার তখন থাকে? আর ঠাকুর তাকে যত বোঝানোর চেষ্টা করছেন যে দেখো বাবা, এই সমাধি অবস্থায় আমার যে কি হয় তা তোমাকে কিভাবে বোঝাই। এই রকম কথা চলতে চলতেই একদিন ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় ডাক্তারের কোলেই পা বাড়িয়ে দিয়েছিলেন এবং পরে বলেছিলেন, তুমি খুব শুদ্ধ, তা না হলে পা রাখতে পারি না। আসলে মাতাজি, এই মহেন্দ্রলাল সরকারের কথা বলতে বলতে, পড়তে পড়তে কথামৃতে মনে হয় যে ঠাকুর যেমন তার কয়েকটা ইংরেজির মধ্যে মহেন্দ্রলাল সরকারের সঙ্গেই কিন্তু একটা ইংরেজি ওয়ার্ড ইউজ করেছেন, তোমাদের সায়েন্সে কি বলে। ঠিক তেমনি উনি দুজন সত্যি সত্যি তার চোখে যারা সত্যি সত্যি বিদ্বান ছিল, জ্ঞানী ছিল, এক নরেন্দ্রনাথ, তিনি সব কচকচ করে কেটে দিতেন, আর একজন ছিলেন হচ্ছে মাস্টার মশাই। এই দুজনকে কিন্তু মহেন্দ্রলাল সরকারের যে যুক্তির তোর এবং বন্যার মতো তিনি ভেসে যেতেন, সেটাকে ধারণ করবার জন্য ঠাকুর যেন একটা সাপোর্ট সিস্টেম হিসেবে রেখেছিলেন। কিছু বললেই নরেন্দ্রকে বলতেন যে তুই কি বলছিস, তুই একটু বুঝিয়ে বল না তোরা। কিংবা কখনো বলতেন মাস্টার মশাইয়ের কথা। মাস্টার মশাই খুব চুপ ছিলেন, এই জন্য উনি যখন লিখছেন তখন এত সুন্দর একটা স্মৃতি ফুটে উঠেছে, এত নিরপেক্ষ ভাবে, যেটা আমাদের কথামৃতের পাতাকে আরো বেশি মনোগ্রাহী করে তোলে। আসল কথা খুবই ইন্টারেস্টিং, দুটো অপোজিট টাইপের পিপল একসঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন সেই যুগে। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন মিট করছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিট করছে, এটা খুব বড় ব্যাপার। আর ঠাকুরের অতখানি কষ্ট, অতটাই বড় একটা অসুখ, সেখানে মহেন্দ্রলাল সরকার ওষুধ দিয়েছেন কি, কার্বোভেজ 200। এটা ছিল ওষুধ, কোনো মেডিকেশন বলতে যেটা প্রপার হয়
শ্রীরামকৃষ্ণের সেটা হয়েছে কিনা এটাও একটা প্রশ্ন, কিন্তু যেহেতু উনি হোমিওপ্যাথিটাকে এত ভালো করে পড়েছিলেন, জেনেছিলেন, তো নিশ্চয়ই তার ভেতরে একটা কিছু ছিল। তো উনি এক্সপেরিমেন্টও করেছেন অনেক শ্রীরামকৃষ্ণের শরীর বা তার ইয়ে নিয়ে। তখনকার দিনে তো ক্যান্সার দুরারোগ্য বলে আরোগ্য ছিল ভাবা হতো, আর সেরকম চিকিৎসাও ছিল না। তবুও যা অ্যাভেলেবেল চিকিৎসা ছিল তার মধ্যে যতটুকু ঠাকুরের মানে যে লক্ষণগুলো, যে সিমটমস গুলো, সেগুলোকে যত কমিয়ে রেখে ঠাকুরকে যেটুকু আরাম দেওয়া যায় তার চেষ্টা কিন্তু তিনি করছেন। আমরা দেখব ভক্তি পথের থেকে জ্ঞান পথ বা বিচার পথ ছিল মহেন্দ্রনাথের প্রিয়। তাই ঠাকুর তাকে বলছেন, তুমি বিচার ভালোবাসো, আমি কিছু বিচার করি, শুনো। এবার বিচারে কখনো কখনো পরাজিত হয়ে ডাক্তার সরকার ঠাকুরের এমনকি উপস্থিত ভক্ত যারা আছেন তাদেরও পায়ের ধুলি দিচ্ছেন। ঠাকুর বলছে, দেখেছিস ভিতরে মাল আছে কিনা, তাই নিরহংকার। আবার কখনো কখনো তিনি তর্কে পরাজিত হয়ে চুপ করে আছেন। ঠাকুর বলছেন, তোমার যে বিদ্যাভিমান নেই সেটি তাঁর কৃপা। তবে মনে হয় ডাক্তারের সঙ্গে এত অসুখের মধ্যেও যে তিনি ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, নিশ্চয়ই তিনি ডাক্তারের মধ্যে কিছু একটা দেখেছিলেন, কিছু একটা সম্ভাবনা দেখেছিলেন, যে তিনি চাইতেন যে তার যেন আধ্যাত্মিক কল্যাণ হোক, আধ্যাত্মিক উন্নতি হোক। কত নতুন নতুন ভাব তার সামনে তুলে ধরছেন। মাস্টার মশাইকে বিভিন্ন গান শিখিয়ে দিয়ে বলছেন এই গানের ভাবগুলো ডাক্তারের মধ্যে ঢুকিয়ে দেবে। নরেন্দ্রনাথের সঙ্গে দীর্ঘ আলোচনা হচ্ছে, গিরিশচন্দ্রের সঙ্গে মাস্টার মশাইয়ের সঙ্গে বিভিন্ন আলোচনা চলছে। আবার দেখুন যে যেসব কথা লাঠি মারা কথা বলছেন, ডাক্তারের যেসব লাঠি মারা কথায় ভক্তবৃন্দ মনে দুঃখ পাচ্ছেন, সেক্ষেত্রে উনি ডাক্তারের পক্ষ নিয়ে ডাক্তারের দোষগুলোকে আড়াল করে গুণগুলিকে বড় করে দেখাচ্ছেন, স্নেহময়ী মায়ের মতো। তিনি সর্বাঙ্গীন কল্যাণ চাইছেন ডাক্তারের, মাস্টারের কাছে খবর নিচ্ছেন ডাক্তারের কতটা আধ্যাত্মিক উন্নতি হলো। আবার ডাক্তারকে উৎসাহ দিয়ে বলছেন, তুমি খুব শুদ্ধ, তোমার হবে, তোমার স্বভাবটি বেশ, তুমি রসবে, তোমার অনুভব শক্তি দৈবী, ইত্যাদি। আমার আর একটা দিকে মনে হয় মাতাজি, যে যে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যে মানুষ, তাদেরকে উনি মহেন্দ্রলাল সরকারকে কাছে টেনে এবং তাকে অধ্যাত্মবিদ্যার ভেতরে রসিয়ে তিনি ঠাকুর দেখাতে চাইছেন যে সত্যি সত্যি এর ভেতরেও কিছু যে আছে, সেইটা যেন তিনি মহেন্দ্রলাল সরকারের, যেমন এটা যেন একটা প্রাচ্যের জয়লাভ হচ্ছে পাশ্চাত্যের উপরে। মানে যেটা সূত্রপাত ধরুন আমরা বলতে পারি শ্রীরামকৃষ্ণের সঙ্গে কেশবচন্দ্রের যে সাক্ষাৎকার, সেটা হচ্ছে পাশ্চাত্যের উপর প্রাচ্যের বিজয়ের সূত্রপাত হলো, এবং যার পরিণতি আমরা দেখব স্বামীজি যখন শিকাগোতে গিয়ে তার বক্তৃতা দিচ্ছেন, সারা বিশ্ব বিজয় করছেন। এই যে প্রভাব এর মধ্যে, এই প্রসেসের মধ্যে ইনক্লুড রয়েছে। কেশবচন্দ্র সেনকে আমরা পাশ্চাত্য বলতে পারি না, তিনি প্রাচ্যকেই পাশ্চাত্য ধরনে উপস্থাপন করেছিলেন। মানে ওই শিক্ষায় শিক্ষিত ভাবে ভাবিত ছিলেন। চার্চের যেমন আমাদের মাস্টার মশাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেটা তাহলে বলতে হবে, কারণ তিনি যখন কথামৃত লিখছেন তখন কিন্তু তিনি বাইবেলের ধরনটিকে মানে অনুসরণ করছেন। যেমন শ্রীমকথিত, যেমন আমরা জানি বাইবেলে আছে না, অ্যাকর্ডিং টু ম্যাথিউ, অ্যাকর্ডিং অমুক, জন, লুক ইত্যাদি, ঠিক ওই রকম কথাটাই ওরকম ভাবেই কিন্তু তিনি কথামৃতটাকে উপস্থাপিত করছেন। সেই প্রভাবটা ওনার মধ্যেও ছিল। কিন্তু তখনকার দিনে দেখুন দিদি, যারা শিক্ষিত হচ্ছেন তখন তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আমাদের নরেন্দ্রনাথ চাইছেন, ওনারা প্রাচ্য ধর্মের একটা আধুনিকীকরণ চাইছেন। তো সেইখান থেকে ট্র্যাডিশনে ফিরে যাওয়াটা, মেলবন্ধন হচ্ছে একটা, যে কীর্তন করছেন একদিনকে আমি কথামৃতে আমরা পাই, কীর্তন হচ্ছে একটা প্রচন্ড একটা উদ্দাম নৃত্য হচ্ছে, মহেন্দ্রনাথ সরকার বসে আছেন, কিন্তু বলছেন পরে আমি মনে হচ্ছিল আমিও উঠে কীর্তন করি, কিন্তু ভাব চাপলুম, উনি নিজেকে লজ্জা পেয়ে যে ওঠেননি সেটা না বলে বলছে আমি ভাব চাপলুম। কিন্তু এই জিনিসটাই একটা মানুষ, আমরা জানি সে খুব পাশ্চাত্যমুখী বা পাশ্চাত্য দর্শনে বিশ্বাসী, আমরা কিন্তু তাকে তার মতো করে আপ্যায়ন করি। শ্রীরামকৃষ্ণের মধ্যে কিন্তু সেটা ছিল না, না ছিল গিরিশ ঘোষের সাথে তার আলোচনার ভেতরে। মাস্টার মশাইয়ের ক্ষেত্রেও আমরা তাই দেখি যে প্রথম দর্শনেই তিনি একদম তিরস্কার করছেন। আবার মহেন্দ্রলাল সরকারের মধ্যেও কিন্তু আমরা তাই দেখি, এরা ওই বুদ্ধিজীবীর একদম প্রথম সারি থেকে এসে একদম ক্রিম অফ দ্য সোসাইটি আমরা যাকে বলি, সোসাইটি এসেছিলেন, এসে তারা কিন্তু শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম জীবনের যে ক্রিম, সেটাতে মজে গিয়েছিলেন।
মানে নিজেরাই কত তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আর শ্রীরামকৃষ্ণ যদিও ডাক্তারকে স্নেহের চোখে দেখতেন, তবুও তার দোষ গুণ কিন্তু ঠাকুরের দৃষ্টি এড়ায়নি। ঠাকুর বলতেন, ডাক্তার জ্ঞানের আধার, শুষ্ক, যদি আনন্দরস পায় তাহলে ওর মুখ থেকে আর ওই হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো বেরোয় না। আবার বলতেন, ডাক্তার যেহেতু ভাব চেপে রাখছেন তাই বলতেন, ডাক্তার গম্ভীর আত্মা, অটল অচল সুমেরুবৎ। আবার ডাক্তারের অহংকারের মূলে কুঠারাঘাত করে বলছেন, ডাক্তার সেই যুগের একজন নামী ব্যক্তি, ঠাকুর তো এসবের পরোয়া করতেন না, তিনি একদম মূলে অহংকারের মূলে কুঠারাঘাত করে বলছেন, তোমার কথা কি শুনবো, তুমি লোভী কামী অহংকারী। আবার ভাবাবস্থায় ঠাকুরকে বলছে যে তুমি এই টাকা মান সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মন দাও। তবে ঠাকুর যেটা ছিলেন যে উনি ডাক্তারের বিষয়ে খুব আশাবাদী ছিলেন। তিনি দেখছেন যে ডাক্তার বর্ষীবিদ্ধ মাছ, ও মরে ভেসে উঠবে। আবার বলছেন যে এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে, অহংকার কি জায়গা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যথাসাধ্য চেষ্টা করছেন যে ডাক্তারের মধ্যে যে দৈবী শক্তি রয়েছে তার উন্মেষ ঘটিয়ে, তার উন্মেষ যাতে পরিপূর্ণরূপে বিকশিত হয় তার চেষ্টা শ্রীরামকৃষ্ণ ওই অসুখের মধ্যেও করে যাচ্ছেন। এবার আমরা দেখবো যে ডাক্তার সরকার ছিলেন মূর্তি পূজার ঘোর বিরতি। পরবর্তীকালে সিস্টার নিবেদিতা যখন মা কালী সম্বন্ধে বক্তৃতা দিচ্ছেন, তখনও তিনি উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন যে আমরা এত কষ্ট করে এইসব কুসংস্কারকে দেশ থেকে বিদায় করার চেষ্টা করছি, তোমরা বিদেশিরা এসে আবার এই মূর্তি পূজাকে এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছ, এইসব পৌত্তলিকতা, এইসব উনি ভাবতেন। কিন্তু যাই হোক, ওনার ভিতরে অন্তরে যে ভক্তির ভাব, ভক্তির ফলগুধারা ছিল, তার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যেত। তখন কোনো ভক্তিমূলক গান শুনে উনি নীরবে চোখের জলে ভেসে যেতেন। তিনি নিত্য গীতা পাঠ করতেন। আর তিনি বিশ্বাস করতেন, নীতিগতভাবে পবিত্র থাকলে এবং ঠিকভাবে সেই মনের উন্মেষ হলে বোধ হবে পরমেশ্বর আমাদের রক্ষণাবেক্ষণ করছেন এবং তার দিকে আপনা হতেই মন ধাবিত হবে। যে বিশ্বাসের বলে বিশ্বব্রহ্মাণ্ডের কাণ্ড কারখানা অনুধাবন করা যায়, সেই বিজ্ঞানী মহেন্দ্রলালের ধর্ম চেতনার মূল উৎস, ঈশ্বর উপলব্ধির প্রধান প্রেরণা। তার বিজ্ঞান সভায় একবার ঠাকুরকেও নিয়ে যেতে চেয়েছিলেন তিনি, কিন্তু পরে এই বলে ক্ষান্ত হন যে সেখানে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে। অর্থাৎ ওই বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় যে সত্যের প্রকাশ হবে তা দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়বেন। এই জন্য তিনি আর ঠাকুরকে নিয়ে গেলেন না। কিন্তু ঠাকুরের মত ছিল কিন্তু সম্পূর্ণ আলাদা। মহেন্দ্রলাল যেমন ভাবতেন এই বিজ্ঞানকে যদি আমরা ঠিক মতো জানি আমরা ঈশ্বরকে ভালোভাবে জানতে পারবো, কিন্তু ঠাকুরের মত ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলতেন আগে ঈশ্বর পরে জগৎ, আগে স্রষ্টা পরে সায়েন্স। 16ই অগস্ট 1886 খ্রিস্টাব্দে এই আনন্দের হাট ভেঙে শ্রীরামকৃষ্ণ মর্তলোক ত্যাগ করেন। কাশীপুরের বালক ভক্তরা বুঝতে পারছে না যে ঠাকুরের সমাধি হয়েছে না মহাসমাধি হয়েছে। তারা খবর পাঠিয়েছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কাছে। তিনি এসে অভিমত দেন যে আগের দিন রাতেই ঠাকুর তার পার্থিব শরীর ত্যাগ করে চলে গেছেন। ঠাকুরের একটি ফটো তুলে রাখার জন্য তিনি 10 টাকা তাদের হাতে দিয়ে গিয়েছিলেন। ঈশ্বর বিশ্বাসের যে প্রশ্রবণ ডাক্তারের মধ্যে ক্ষীণ ধারায় প্রভাবিত হচ্ছিল, শ্রীরামকৃষ্ণরূপ পরশ পাথরের স্পর্শে তা সহস্র ধারায় প্রবাহিত হতো। আমরা দেখব যে ডাক্তারের জীবন সায়ান্নে ভগবত ভক্তি ও শরণাগতির ভাব খুব পরিলক্ষিত হতো এবং এই কালে তিনি কয়েকটি ভক্তিমূলক গান রচনা করেছিলেন, যেগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন তুমি রসবে, তার এই ভবিষ্যৎবাণী যেন সফল হয়েছিল। কথামৃতে ডাক্তার সরকারের যে অনন্য চিত্রটি ফুটে ওঠে, তাতে তার বিদ্যাবত্তা, মানবিকতা, সংকল্পের দৃঢ়তা, শুভগাতে একলা এগিয়ে যাওয়ার সৎসাহস, তার বিজ্ঞান চেতনা, তার সমাজ কল্যাণ চিন্তা ভাবনা, সর্বোপরি তার ঈশ্বর প্রেম এবং ঈশ্বর নির্ভরতার এক সম্পূর্ণ পরিচয় আমরা পাই। শ্রীরামকৃষ্ণরূপ যে জহুরি তার হাতে পড়ে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চরিত্রের হীরকদ্যুতি যেন অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। এই দুই বিরল পুরুষের মিলন বাংলার রেনেসার এক উল্লেখযোগ্য অধ্যায়, সন্দেহ নেই।
মাতাজি, খুব ভালো লাগলো। আমরা একটা নতুন দিক দেখলাম কথামৃতর মধ্যে। ঠিক স্পষ্টভাবে ধারণা নেই যে এত বড় একজন বিজ্ঞানী কিভাবে তিনি এখনো তো আমরা যখন কাল্টিভেশন অফ সায়েন্সের পাশ দিয়ে যাই তখন ভাবতে খুব অবাক লাগে। এই যুগে দেখুন যে মতটা আমি দেখলাম যে রাজা রামমোহন রায় বা এরাও যে যখন ছিলেন, ওরা কিন্তু ওই যে স্বাধীনভাবে ভারতীয়রা একটা কিছু করুক এই ভাবটা কিন্তু তখন ছিল না। তখন যে সংস্কারগুলো হচ্ছিল, ওরা ওই মানে বিদেশিদের সাহায্য নিয়েই আমাদের কতটুকু উন্নতি হয় স্বাধীনভাবে হ্যাঁ, এটা মহেন্দ্রলালের একটা অনবদ্য জীবন। আচ্ছা, এবার আমরা গান শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি এখন যে গানটি গাইতে চলেছি, কতদিনে হবে সে প্রেমেরও সঞ্চার, গানটির রচয়িতা নীলকণ্ঠ মুখোপাধ্যায়। আমি এর আগের একটি পর্বে তার রচিত আরেকটি গান করেছিলাম। তিনি যাত্রাকার ছিলেন, যাত্রার দল পরিচালনা করতেন, দেশে দেশে যাত্রার দল নিয়ে ঘুরে বেড়াতেন। সুকবি ছিলেন, দক্ষিণেশ্বরে তার নিয়মিত যাতায়াত ছিল। ঠাকুর তার গান অত্যন্ত পছন্দ করতেন। এই গানটি অত্যন্ত বিখ্যাত, কতদিনে হবে সে প্রেমের সঞ্চার। এই গানটি কথামৃতে আমরা যে রূপে পাই সেটি মূল গান থেকে কিছুটা সংক্ষেপিত এবং বাণীর ক্ষেত্রেও কিছুটা বিবর্তিত। তো সম্ভবত ঠাকুর যে রূপে গানটি শুনেছেন সেই রূপেই গানটি কথামৃতে লিখিত হয়েছে এবং সেই গানটি সেই বাণীতেই কিন্তু আজও প্রচলিত রয়েছে। তো আমিও তার ব্যতিক্রম করছি না, সেই বাণীটি গাইছি। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। কবে পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন, কবে পরশমণি করি পরশন, লোহময় দেহ হইবে কাঞ্চন। পরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তি পথে অনিবার, কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে আমার ধর্ম করম, কবে যাবে জাতি কুলের ভরম, কবে যাবে ভয় ভাবনা সরম, হরি হরি অভিমান লোকাচার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার।
মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝোলি, কাঁধে লয়ে চির বৈরাগের ঝোলি, পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসব, প্রেমে পাগল হয়ে হাসব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসব, আপনি মাতিয়ে সকলে মাতাব, হরি পদে নিত্য করিব বিহার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম, নয়নে বহিবে প্রেম শ্রুধার। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার।